মধ্যরাতে রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, মাদক উদ্ধার, বিভিন্ন যানবাহনে মামলা। রোহিঙ্গাদের বরাদ্দ কমানোর সিদ্ধান্তে হুমকির মুখে নিরাপত্তা, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সোচ্চার হওয়ার আহ্বান। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লিবারেল পার্টির মার্ক কার্নি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে, সাথে আছে আমি সুরাজ শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। মধ্যরাতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় কাগজপত্র যাচাই বাছাই করে অনেক যানবাহনের বিরুদ্ধে দেয়া হয় মামলা। সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি করে নেওয়া হয় আইনের আওতায়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। চলমান পরিস্থিতি মোকাবিলা সহ সড়কে বিশৃঙ্খলা ও অপরাধ দমনে মাঝরাতে রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে চলে সেনাবাহিনীর অভিযান। অভিযানে সন্দেহভাজন যানবাহন থামিয়ে অস্ত্র, মাদক ও গাড়ির কাগজপত্র তল্লাশি করা হয়। ডিজিটাল নাম্বারটা এখনো আসেনি, বললে আনাতে পারবো। আইন অমান্যকারী মোটরসাইকেল ও যানবাহনগুলোকে জরিমানার পাশাপাশি দেয়া হয় মামলা। চেকপোস্টটা মেনলি ক্রিয়েট করছি যেন আমরা আমাদের ঢাকা যারা আর কি আছে তাদের আর কি সতর্ক করতে পারি, সেই কারণে মূলত। তাছাড়াও এখানে অনেক চাঁদাবাজি, তারপরে বেশ কিছু প্রবলেম যারা আর কি ক্রিয়েট করছে সেগুলো আর কি আমরা প্রতিহত করার চেষ্টা করছি। সন্দেহভাজন ব্যক্তিদেরও করা হয় তল্লাশি, জব্দ করা হয় ইয়াবা, গাঁজা ও উত্তেজক ঔষধ। হ্যাঁ, আমার কাছে পাওয়া গেছে। আমি অস্বীকার করতেছিলাম, আমার কাছে পাওয়া গেছে, আমি নিয়ে বাসায় যেতেছিলাম। না, শখে আমি আজকেই নিয়েছি। এখানে যদি মাদক পাই, বিভিন্ন ছিনতাইকারী যদি পাই, বিভিন্ন ডাকাতি হচ্ছে জায়গায়, এগুলো যদি এই ধরনের সন্দেহজনক কিছু পাই, অবশ্যই আমরা আটক করতেছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে আমাদের। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যতদিন থাকবে। মাহতাব মিনহাজ, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের আর্থসামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মানিক শিকদারের রিপোর্ট। ৫ দশক ধরে জাতিগত সহিংসতা, হত্যা, নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুধু ২০১৭ সালে প্রায় ৮ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময় প্রায় ২.৫ লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে ছিল। প্রতি বছর প্রায় ৩০,০০০ শিশুর জন্ম হচ্ছে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। কাগজপত্রে রোহিঙ্গা শরণার্থী ১২ লাখ বলা হলেও বাস্তবে এর সংখ্যা অনেক বেশি। জাতিসংঘ সহ বিভিন্ন দাতা সংস্থার অনুদান ও বাংলাদেশ সরকারের উদ্যোগে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, আবাসন, স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। জাতিসংঘ থেকে প্রতি মাসে জনপ্রতি $12.৫ বরাদ্দ দেয়া হতো। সম্প্রতি জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি থেকে জানানো হয় বরাদ্দ কমিয়ে এখন $6 করা হয়েছে। $20 টাকা দিয়ে 3 বেলা খাবার কিভাবে ম্যানেজ করবে? রোহিঙ্গা কমিউনিটি ব্যাড গ্যাংস অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়ে যাবে। রোহিঙ্গা শিবিরে খাদ্য ঘাটতি দেখা দিলে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণের মতো অপরাধ বাড়বে বলে মনে করছেন শরণার্থী বিশেষজ্ঞরা। প্রয়োজন অনুযায়ী যদি কম আসে তাহলে এমনও হতে পারে যে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। জাতিসংঘের বরাদ্দ অর্ধেকে নেমে আসলে আর্থসামাজিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, তাই সরকারকে দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ইম্প্যাক্টটা যে আসছে এটা তো আমি 6 মাস থেকে জানি, তো না জানার তো কোনো কারণ নেই। আমি ওয়েট করছি কেন? আমি ওয়েট করছি যে কি ট্রাম্প অন্য চিন্তা করবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগাতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কূটনৈতিক তৎপরতার প্রয়োজন। আমাদের যে ভাষান্তরের একটা উদাহরণ রয়েছে, এরকম আইল্যান্ড স্টেট যারা আছে
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিশেষ করে, সেখানে যদি আংশিকভাবেও কিছু মানুষকে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের এখানে অন্তত কিছুটা চাপ তো কমবে। আর অল্টারনেটিভ ফান্ডিং আমি পাচ্ছি কিনা, ঠিক আছে ইউএসএইড বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমার অন্য দেশ যাদের এখন ভালো অর্থনীতি অবস্থা আছে তাদের সাথে আমার করা। আমেরিকার রাজনীতির পট পরিবর্তনে ইউএসএআইডি সহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়ন নিয়ন্ত্রণ করায় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তাই দাতা সংস্থার প্রতি অতিমাত্রায় নির্ভরশীল না হয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। আমরাও যদি ওই চিন্তাই করে থাকি যে না ওই আমেরিকা তো আছেই বা ওই দেশ আছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 7 দশকের বেশি সময় ধরে রাজশাহীবাসীর ইফতারে অবিচ্ছেদ্য অংশ শাহী ফিরনি ও বাটা মোড়ের জিলাপি। আধুনিক ইফতার সামগ্রীর ভিড়ে এখনও নিজস্ব বৈশিষ্ট্য ও স্বাদে রোজাদারদের পছন্দের তালিকায় এসব খাবার। মূল কারিগররা বেঁচে না থাকলেও ঐতিহ্য ধরে রেখেছেন উত্তরসূরিরা। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবে সারি সারি সাজানো থাকে শাহী ফিরনি, যা চলছে 7 দশক ধরে। রমজানে আধুনিক ইফতার সামগ্রীর ভিড়েও রাজশাহীতে এখনও জায়গা ধরে রেখেছে ঐতিহ্যবাহী শাহী ফিরনি ও বাটামোড়ের জিলাপি। যুগের পর যুগ এই খাবারগুলো রাজশাহীর ইফতার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। গণকপাড়া মোড়ের রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় 1950 সাল থেকে তৈরি হচ্ছে শাহী ফিরনি। শুরু করেছিলেন আনিসুর রহমান খান, এখন হাল ধরেছেন তার নাতি রিয়াজ আহমেদ খান। ছোট ছোট মাটির পাত্রে সাজিয়ে রাখা ফিরনির দাম 4 আনা দিয়ে শুরু হলেও এখন 35 টাকা। নানা রকম ইফতার সামগ্রীর ভিড়েও কমেনি এই ফিরনির কদর। ছোটবেলা থেকেই রমজানে এটা খেয়েছি, আগে বাবা নিয়ে যেত, এখন আমি নিয়ে যাই। সবচেয়ে শ্রেষ্ঠ ফিরনি এখানে পাওয়া যায়। বংশ পরম্পরায় ফিরনির ঐতিহ্য ধরে রেখেছেন উত্তরসূরিরা। 52-53 তো আমার আব্বার হাতে যখন যাই তখন আব্বা এটাকে বিশেষ আকর্ষণ হিসাবে মাহে রমজানে শুধু মাহে রমজানের জন্য রেখে দিলেন। অন্যদিকে বাটান মোড়ে জিলাপির দোকানটির নেই কোনো নাম বা সাইনবোর্ড, তবে এখানে যে মচমচে জিলাপি বিক্রি হয় তা বাটান মোড়ের জিলাপি নামে পরিচিত। সারা বছরের তুলনায় রমজানে এর চাহিদা কয়েক গুণ বেশি। আমার জন্মের পর থেকে আমরা এই জিলাপির আর কি বাটার মোড়ের জিলাপি বলে আমরা পরিচিত। আমাদের বাইরে থেকে রাজশাহীতে যখন আসে তখন আমরা বলি রাজশাহীর জিলাপি, বা তারাও বলে রাজশাহী বাটার মোড়ের জিলাপি খাবো। 1950 সালে শোয়েবুদ্দিন নামে এক ব্যক্তি এখানে জিলাপি বানানো শুরু করেন। বর্তমানে দোকান চালাচ্ছেন তার 4 ছেলে। এটা আমার আব্বা দাদাদের সময় থেকে এই ব্যবসা চলছে। এটা যে আজ থেকে 70 বছর আগে যে প্রসেস ছিল ওই ফর্মুলাতেই চলছে। রাজশাহীর এই 2 ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী আজও রমজানের বিশেষ আকর্ষণ হিসেবে সমাদৃত। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিবারেল পার্টির মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছেন। মার্ক কার্নি 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন 11,134 ভোট। টানা 9 বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। তার উত্তরাধিকার বাছাইয়ের জন্য 9 মার্চ দিন ধার্য করা হয়েছিল। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। সেই হিসেবে মার্ক কার্নি দেশটির পার্লামেন্ট নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়াকোনোকে 2-1 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপূর্ব নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছে। গতরাতে শহরের চাষারা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মহানগর ছাত্রদল মিছিল করে। অপূর্ব মিছিল শেষে ফেরার পথে একজনের সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় অপূর্বকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে সময় ওই দুর্বৃত্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
সংরক্ষণের অভাবে বিলীনের পথে জামালপুরের বধ্যভূমিগুলো। বীর শহীদদের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণে দৃশ্যত কোনো পদক্ষেপ নেই। বধ্যভূমিগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধারা। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জামালপুরে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বেশ কয়েকটি বধ্যভূমি চিহ্নিত হলেও সংরক্ষণের অভাবে নিশ্চিহ্ন হতে চলেছে। শহরের ব্রহ্মপুত্র নদের তীরে মহাশ্মশানঘাট বধ্যভূমি, যেখানে 10,000-এর বেশি স্বাধীনতাকামী মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে 71-এর টর্চার সেল নামে পরিচিত আশেক মাহমুদ ডিগ্রি কলেজ হোস্টেল। পাকিস্তানি ও আলবদর বাহিনী সেখানে তাদের ক্যাম্প বানিয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ধরে এনে নির্যাতন চালাতো। এছাড়া হত্যার পর হানাদার বাহিনী মৃতদেহগুলো এনে ফেলত ফৌতি গোরস্থানে। সেখানে স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও তা অরক্ষিত। পিটিআই ও দয়াময়ী সহ অন্যান্য উপজেলার সব বধ্যভূমির চিত্রও একই। এজন্য সরকারিভাবে সংরক্ষণের দাবি স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের। আশেক মাহমুদ কলেজের ডিগ্রি হোস্টেল আছিল, হোস্টেলে ওখানে জবাই করতো। রাস্তাঘাটে যাকে পেয়েছে তাকেই গুলি করেছে। এই জায়গাটা ক্যাম্প ছিল, এখানে খুব নির্যাতন করা হয়েছে। আমিও সেই মুক্তিযুদ্ধের এই আহত হয়ে আমি আজও ঘুরে বেড়াচ্ছি। যে স্মৃতিসৌধগুলি আছে সেগুলি সংরক্ষিত থাকা উচিত। মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টর জামালপুরের ধানোয়া কামালপুর দেশের সবচেয়ে বড় যে যুদ্ধক্ষেত্র সেটি হচ্ছে ধানোয়া কামালপুর। জামালপুর বিজয়ের মধ্যে দিয়েই কিন্তু ঢাকা বিজয়ের পথ সুগম হয়েছিল। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এগুলো আমরা সংস্কার উন্নয়নের জন্য নানামুখী কর্মসূচি হাতে নিয়েছি। তার মধ্যে আমরা পিডব্লিউডিকে বলেছি এ বিষয়ে একটা পরিকল্পনা সুনির্দিষ্টভাবে দাখিল করার জন্য। তাছাড়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীনতার গৌরবময় অধ্যায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধ বীর শহীদদের বীরত্বপূর্ণ ইতিহাস ও বধ্যভূমি সংরক্ষণে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জামালপুর প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ। রাজু, আমরা জানি সংরক্ষণের অভাবে বিলীনের পথে জামালপুরের বধ্যভূমিগুলো, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি শ্রাবন্তী, আপনি যেমনটি জানিয়েছিলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনেই ঠিক 71 সালের মুক্তিযুদ্ধের যে ভয়াল টর্চার সেল নামে খ্যাত সরকারি আশেক মাহমুদ কলেজের ডিগ্রি হোস্টেল, ঠিক এই জায়গাটিতে নারকীয় হত্যাযজ্ঞ চলেছে। এখানে প্রায় 10,000 মানুষকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। এখানে যে পরিমাণ মানুষকে হত্যা করেছে ঠিক সেই পরিমাণ লোকগুলোকে তারা টেনে হিসড়ে নিয়ে ঠিক পাশে একটা ফৌতি গোরস্থান রয়েছে, এখানে তারা তাদেরকে মাটি চাপা দিয়ে রেখেছে। তো এই জায়গাটা এই আজকে স্বাধীনতার 54 বছর পরেও আসলে সংস্কারের অভাবে খুব জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তো এখানে স্থানীয় মুক্তিযোদ্ধা এবং নতুন প্রজন্মের যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে এইটা আসলে সরকারিভাবে সংরক্ষণ করে এটাকে জাদুঘর হিসাবে তারা দেখতে চায়, যাতে পরবর্তী প্রজন্ম যাতে এই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তারা সুস্পষ্ট একটা ধারণা পায়। আমি জামালপুরের জেলা প্রশাসক জনাব হাসিনা বেগমের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যেই তারা জামালপুরের যে সমস্ত বধ্যভূমিগুলো রয়েছে সেগুলো তারা চিহ্নিত করেছেন। এই চিহ্নিত যেগুলো বধ্যভূমি রয়েছে তারা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছেন। হয়তো আর কিছুদিনের মধ্যেই তারা কাজ শুরু করবেন, এমনটি আমাকে জানিয়েছেন। তো জামালপুরে ঠিক আরেকটি জায়গায় যে একটা বধ্যভূমি রয়েছে, নারকীয় হত্যাযজ্ঞ চলেছে ঠিক ব্রহ্মপুত্র নদের তীরে শ্মশানঘাট, ঠিক এই জায়গাটাতে বহু লোককে এখানে হত্যা করেছে এবং স্থানীয় যে রাজাকার আলবদর যারা ছিলেন তাদেরকে এখানে ধরে এনে অমানসিকভাবে নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তো এখানে তারা যে সমস্ত মুক্তিযোদ্ধা পরিবার রয়েছেন তারা এই সমস্ত তারা বিচারও চেয়েছেন যে এতদিন হয়ে গেছে তাদের বিচারটা তারা পাননি।
তারা আমাকে যেটি বলেছেন যে এই সরকার অন্তত যাতে তাদের একটা বিচার নিশ্চিত করবে, তারা এমনটি জানিয়েছেন। তো জামালপুরে ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকটি উপজেলাতেই বেশ কিছু বধ্যভূমি রয়েছে। এই সমস্ত বধ্যভূমিকে গুলোকে চিহ্নিত করে নতুন প্রজন্মের কাছে এই মুক্তিযুদ্ধের ইতিহাস এবং নারকীয় যে হত্যাযজ্ঞ চলেছে এই সমস্ত ইতিহাস তুলে ধরার জন্য বিশিষ্টজনরা দাবি জানিয়েছেন আমার কাছে। তো এই ছিল জামালপুরে আমার কাছে সর্বশেষ। আপনাকে দর্শক, জামালপুর বধ্যভূমি থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামী 25 বছরের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক স্থূলতায় ভুগতে পারেন। একই সাথে 1/3 শিশু ও তরুণ তরুণীও এই সমস্যায় পড়বেন। সম্প্রতি আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। এতে অকাল মৃত্যু ও রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়া সহ স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিরাট হুমকি তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। এ সম্পর্কিত প্রবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগের অধ্যাপক ইমানুয়েলা গেকিদো। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। বিশ্বের দেশে দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে স্থূলতা। যদি এই গতি অব্যাহত থাকে তাহলে আগামী 2050 সালে স্থূলতায় ভুগবেন 380 কোটি প্রাপ্তবয়স্ক এবং 74 কোটি 60 লাখ শিশু। শতকরা হিসেবে এই হার হবে বিশ্বের মোট জনসংখ্যার 60%। সম্প্রতি এমনি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা ও বিজ্ঞান সাময়িকী ল্যান্সেট। 2004টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের লোকজনের জীবনযাপন, খাদ্যাভ্যাস সহ বিভিন্ন তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণ করে দেখা গেছে গত 3 দশকে বিশ্বে শারীরিকভাবে স্থূল লোকজনের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। Or someone cannot have a high BMI but have extra body fat because their muscle mass is so. গবেষণা মতে কেবল উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকাতেই 2050 সাল নাগাদ 1/3 শিশু ও তরুণ তরুণী স্থূলতায় ভুগবেন, যা দেশগুলোর সমাজ, অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থার উপর ভয়াবহ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বজুড়ে শিশুরা আগের প্রজন্মের তুলনায় দ্রুত হারে ওজন বৃদ্ধি করছে এবং স্থূলতা অল্প বয়সেই দেখা দিচ্ছে বলে জানান গবেষক। প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, খাবারে অতিরিক্ত শর্করার উপস্থিতি, শারীরিক পরিশ্রমের অভাব এবং খেলাধুলায় অল্প সময় ব্যয় করাও উল্লেখ করা হয়েছে। outdoor play and structured exercise. স্থূলতার ফলে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, ব্রেন স্ট্রোক সহ বিভিন্ন গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান, মাদক উদ্ধার, বিভিন্ন যানবাহনে মামলা। রোহিঙ্গাদের বরাদ্দ কমানোর সিদ্ধান্তে হুমকির মুখে নিরাপত্তা, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সোচ্চার হওয়ার আহ্বান। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লিবারেল পার্টির মার্ক কার্নি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।